যে বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার তৈরি হচ্ছে সেখানে বা 100 দিনের কাজ বলুন, বিভিন্ন ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে একটা দুর্নীতির অভিযোগ উঠে আসে। আপনি দেখুন যে সমস্ত দুর্নীতির প্রসঙ্গ আসে সেগুলো সব 2021-এর আগে। কর্মসংস্থান নিয়ে তৃণমূল কি ভাবছে? আপনার মনে হচ্ছে কর্মসংস্থানের অভাব, সেটা কিন্তু বাংলার জন্য নয়। এই যে কেন্দ্রীয় সরকারের চাকরিগুলো সব বন্ধ হয়ে গেছে, তার একটা প্রভাব কিন্তু আপনার পাড়ায় পড়ছে। রাজনৈতিক ব্যক্তিত্বের বাইরে আপনার আরেকটি ব্যক্তিত্ব রয়েছে, সেটা হচ্ছে শিল্পী। কর্মসংস্থান একটা হচ্ছে যে 2-3টে অভিযোগ আসছে। একটা হচ্ছে যে সরকারি চাকরির সঠিক সময়ে সঠিক ভ্যাকেন্সি হচ্ছে না। দ্বিতীয়ত হচ্ছে যে সুপ্রিম কোর্টের রায় 26,000 শিক্ষকের চাকরি বাতিল। কর্মসংস্থান নিয়ে তৃণমূল কি ভাবছে? দেখুন, আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে, আমরা হচ্ছে একটা অঙ্গরাজ্য সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে। এই যে কর্মসংস্থান কমে যাচ্ছে, আপনি যদি আপনার নিজের পাড়াকে ভাবেন, নিজের পাড়া, আপনি যে পাড়ায় বড় হয়েছে, আপনি খেয়াল করে দেখুন তো আপনার পাড়ার কত লোক ব্যাংকে চাকরি করত, রেলে চাকরি করত, পোস্ট অফিসে চাকরি করত, বিভিন্ন কেন্দ্রীয় সংস্থায় চাকরি করত, সমস্ত চাকরি বন্ধ। আপনার মনে হচ্ছে কর্মসংস্থানের অভাব, সেটা কিন্তু বাংলার জন্য নয়। এই যে কেন্দ্রীয় সরকারের চাকরিগুলো সব বন্ধ হয়ে গেছে, তার একটা প্রভাব কিন্তু আপনার পাড়ায় পড়ছে। স্বাভাবিকভাবে রাজ্য সরকারের চাকরি দেওয়ার ক্ষমতা তো খুব সীমিত। সে স্কুল মাস্টারই দিতে পারে, সে হয়তো একটা পুলিশে চাকরি দিতে পারে, তার বাইরে তার চাকরি দেওয়ার ক্ষমতা কতটুকু? সে কিছু সরকারি জায়গায় পিএসসি মাধ্যমে সে কিছু চাকরি দিতে পারে, তার বাইরে তো তার ক্ষমতা নেই। কিন্তু আগে যে বিশাল পরিষদে রেলের রিক্রুটমেন্ট হতো, ব্যাংকের রিক্রুটমেন্ট হতো, সেগুলো তো টোটালি সব স্টপ হয়ে গেছে। স্বাভাবিকভাবেই বিকল্প কর্মসংস্থানের কথা সবাইকে চিন্তা করতে হচ্ছে। এখন প্রচুর বেসরকারি ক্ষেত্র এসে গেছে, যেখানে প্রচুর ব্রিলিয়ান্ট ছেলেমেয়েরা চাকরি করছে। কর্মসংস্থানের বিভিন্ন দিক খুলে গেছে। সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে প্রচুর ছেলে মেয়ে যারা কর্মসংস্থানের ব্যবস্থা করছে, অর্থাৎ সমষ্টিগত আয়। অ্যাকচুয়ালি বামপন্থীরা তো এগুলোই বলতো, কমিউনিটি কিচেন, যেটা ওরা করোনার সময় করেছিল। তা আমরাও তো সেটা সারা বাংলা জুড়ে করোনার সময় করেছি, সাধারণ গরিব মানুষের পাশে দাঁড়িয়েছি। সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে হাজার হাজার লক্ষ লক্ষ ছেলে মেয়ে তারা তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করছে। আপনি ভারতবর্ষের নিরিখে বাংলাকে বিচার করুন, বাংলা কোন জায়গায় আছে। এই যে যারা বলে না ক্লাবে 1,10,000 টাকা, এতে যে ঘুরিয়ে প্রচুর মানুষের আয়ের ব্যবস্থা হচ্ছে, সেটা বোঝার মতো ক্ষমতা এদের নেই যারা সমালোচনা করছে। প্যান্ডেলাররা টাকা পাচ্ছে, লাইটালাররা টাকা পাচ্ছে, যারা মূর্তি বানাচ্ছে তারা টাকা পাচ্ছে, যারা ওখানে দোকান দিচ্ছে তাদের তাদের আয় হচ্ছে। জিডিপি কতটা বেড়ে যায় দুর্গাপুজোর পর, সেটা বোঝার মতো ক্ষমতা তো যারা বিরোধিতা করছে তাদের আছে। আর টাকাটা তো ঘুরিয়ে মার্কেটেই আসছে। আজকে আপনি যদি 2011 নিরিখে 2025-এর দুর্গাপুজোর সংখ্যা দেখেন, তাহলে আপনি দেখবেন 14 থেকে 15,000 দুর্গাপুজো বেড়ে গেছে। যারা বেশি হিন্দুত্ব করে তাদের জিজ্ঞেস করবেন যে বিজেপি শাসিত কোনো রাজ্যে হিন্দুত্ব বজায় রাখার জন্য কোনো উৎসবে টাকা দেয় কিনা, উত্তর দিতে পারবে না। প্লাস এতে অর্থনীতি গতিশীল হয়, এই টাকাটাই মার্কেটে আসে। এটা তো হলো একটা দিক। আমি বলছি যে স্পেসিফিক্যালি রাজ্যের সরকারি চাকরিগুলো নিয়ে আপনাদের মতামত কি? না, আমি তো আপনাকে বললাম, সমস্ত জায়গায় কর্মসংস্থান করে দেওয়ার পুরো ক্ষমতাটা রাজ্য সরকারের নেই। রাজ্য সরকার তার নিজস্ব জায়গাগুলোতে পোস্টের লোক নিয়োগ করতে পারে, কিন্তু তার সংখ্যা তো সীমিত। সেটা দিয়ে আপনি এত শিক্ষিত মানুষের অভাব পূরণ করতে পারবেন না। সেটার অভাব পূরণ হতো আগে কেন্দ্রীয় সরকারের চাকরি, রাজ্য সরকারের চাকরি যৌথভাবে। কিন্তু কেন্দ্রীয় সরকারেরটা তো পুরো বন্ধ হয়ে গেছে, তার জন্য আপনার মনে হচ্ছে একটা ভ্যাকুয়াম আছে। এবার আরেকটা বিষয় আমি আসি, সেটা হচ্ছে যে ধরুন এই যে ইনফ্রাস্ট্রাকচার যেগুলো সরকার তৈরি করছে বা গ্রামে গঞ্জের
যে বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার তৈরি হচ্ছে সেখানে, বা 100 দিনের কাজ বলুন, বিভিন্ন ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে একটা দুর্নীতির অভিযোগ উঠে আসে। তো আপনারা কি মনে করেন যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই দুর্নীতিগুলোকে রোখার জন্য এনাফ ব্যবস্থা নেওয়া হয়েছে, না আরো কিছু নেওয়া বাকি? আপনি দেখুন, যে সমস্ত দুর্নীতির প্রসঙ্গ আসে সেগুলো সব 2021-এর আগের। 2021 থেকে 2025, 26 আসতে চললো, 5 বছর মমতা ব্যানার্জি অতিক্রম করবেন। 5 বছরে দুর্নীতির কথা বলতে বলুন বিরোধীদের। যাদের যাদের নামে অভিযোগ এসছে, যাদের যাদের সেটা প্রমাণ সাপেক্ষ, যদিও যেহেতু কোর্ট এখনো তাদের দোষী বলে রায় দেয়নি, কিন্তু আমার বক্তব্য হচ্ছে পারসেপশন আছে মানুষের যে এরা দোষী কারুর কারুর ক্ষেত্রে। আবার কারুর কারুর ক্ষেত্রে এটাও প্রমাণিত হয়েছে যে এতদিন বাদেও মদন মিত্র জেল খেটে এলো, মানুষ জানতে পারলো না মদন মিত্র দোষী কি নির্দোষ। তাপস পাল মরে গেল, তাপস পালের পরিবার জানতে পারলো না তাপস পাল দোষী না নির্দোষ। সুলতান আহমেদ মরে গেল, জানতে পারলো না সুলতান আহমেদ দোষী না নির্দোষ। মানুষের তো জানার অধিকার আছে কে দোষী কে নির্দোষ। কিন্তু ঘটনাগুলো থেকে তৃণমূল কংগ্রেস শিক্ষা নিয়েছে বলেই আপনি 21 থেকে 25-এর শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছি, আপনি কোনো অভিযোগ আমার দিকে আনতে পারছেন না। সেখানে দাঁড়িয়ে আপনারা কি মনে করেন যে এই যে রটনা বা এই যে কেন্দ্রীয় এজেন্সি মারফত বেশ কিছু নেতাদের অ্যারেস্ট, এতে তৃণমূলের ইমেজ হ্যাম্পার হচ্ছে, বা কোথাও গিয়ে কেন্দ্রীয় এজেন্সিগুলোকে ভোটের অস্ত্র হিসাবে ব্যবহার করা হচ্ছে, যেটা তৃণমূল বারবার মনে করে? 100বার তাই। দেখুন, এটা যদি মানুষের মধ্যে প্রভাব ফেলতো তাহলে তো 21-এর নির্বাচন আমি জিততাম না। আর 21 থেকে এই যে 26-এ আসতে চললো নির্বাচন, এই 5 বছরও তো আমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। আমাদের বিরুদ্ধে এই 5 বছরের কোনো অভিযোগ নেই, আমি তো অন ক্যামেরা বলছি। এই 5 বছর যা অভিযোগ সব ওই 2021-এর আগের অভিযোগ, এই কেলেঙ্কারি ওই কেলেঙ্কারি। কিন্তু সিবিআই ইডি এত বেশি ভোটের আগে সক্রিয় হয়, মানুষে এখন ধরেই ফেলেছে ও সিবিআই ইডি, ও তো তৃণমূল বলে এসছে। মানে সিবিআই ইডিকে কেন্দ্রীয় সরকার এত নিচে নামিয়ে দিয়েছে, তাদের সম্পর্কে মানুষের যে সম্মান ছিল তাদের এত সম্মানহানি ঘটিয়েছে রাজনৈতিক ব্যবহার করে। মানুষ এখন সিবিআই ইডি কোনো বাড়িতে হানা দিলেও তাদের কোনো সেন্সেশন হয় না। ও এসছে, আবার রাতেবেলা চলে যাবে, কিচ্ছু পাবে না, আর হ্যারাস করবে। ও সবাই বুঝে গেছে হ্যারাস করবে, তারপরে কিচ্ছু পাবে না, ও সব মুক্ত হয়ে যাবে। রাজনৈতিক ব্যক্তিত্বের বাইরে আপনার আরেকটি ব্যক্তিত্ব রয়েছে, সেটা হচ্ছে শিল্পী। তো এই রাজনৈতিক প্রেশারের সময়ও আপনি নাটকটা কন্টিনিউ করছেন, কি করে করছেন? সময় কি করে বেরোয়? না, এটা যখন রাজনীতিতে সময় কম দিতে হয় সেই পিরিয়ডটাই ওদিকে বেশি সময় দিই। এখন যেরকম ধরুন রাজনীতিতে পুরো সময় দিচ্ছি, এখন নাটক বন্ধ করে দিয়েছি, এখন আর করছি না। আপ টু বিধানসভা অবধি কিচ্ছু করবো না, আবার বিধানসভার পরে যদি সময় ফাঁকা পাই তখন করব। এই নাটকের শুরুটা কি করে হলো আপনার? না, এটা ছোটবেলা থেকে পাড়ায়, এটা আমার রক্তেই ছিল। আমরা যেখান থেকে বড় হয়েছি, যে ফ্যামিলিতে বড় হয়েছি, নাটক দেখার কালচার, ক্লাসিক্যাল গান শোনার কালচার, এগুলো ছোটবেলা থেকেই ছিল। রবীন্দ্রসঙ্গীত অনুষ্ঠান দেখা, রবীন্দ্রসদনে গিয়ে, পাড়ায় বিজয় সম্মিলনী হতো, পাড়ায় নাটক হতো, এগুলো করতাম। এমএলএ হওয়ার পরে ব্রাত্য বোস আমাকে ইনসিস্ট করে যে আপনি নাটকটা করুন। ব্রাত্য বোসের উৎসাহেই আমি নাটকটা করি। পরবর্তীকালে দেবাশিস রায়, এখনকার দিনের সবচেয়ে ব্যস্ত নাট্য পরিচালক, ও আমাকে হাতে ধরে অ ক খ শেখায়, যে নাটক এই হওয়া উচিত, এই হওয়া উচিত, পড়াশোনা করো, অনেক বই দেয়, সেগুলো পড়াশোনা করি, ইন্টারেস্ট আরও গ্রো করে। সেখান থেকে আবার রাজ চক্রবর্তী তুলে নিয়ে গিয়ে একটা ওয়েব সিরিজ করায়, সেটা আবার মানুষের খুব ভালো লাগে। এটুকুই, মানে অ্যাকচুয়ালি আমি কোনো শিক্ষিত অভিনেতা নই। নাটক দেখতে ভালো লাগতো, করতে ভালো লাগতো, অ্যামেচার ছিলাম। ব্রাত্য বোস আমাকে কলকাতার মঞ্চে নামিয়েছে, সেখান থেকে এখন দেবাশিসের দৌলতে সারা ভারতবর্ষের অনেক জায়গাতেই নাটক করেছি।